আসসালামু আলাইকুম সবাইকে। তো কি অবস্থা ক্লাস 8-এর কচি কাঁচা বাচ্চারা? সো আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের দেখতে দেখতেই বার্ষিক পরীক্ষা ঘনিয়ে এসেছে। তো এই মুহূর্তে আসলে কিভাবে পড়াশোনা করা উচিত বা তোমাদের পরীক্ষার সাজেশনগুলো নিয়ে আসলে চলে আসছি। সো তোমরা আসলে বলা যায় নতুন কারিকুলামের শেষ ব্যাচ, তো এই জন্যই আসলে এই সাজেশন ভিডিওটা বানানো, যাতে তোমরা বার্ষিক পরীক্ষায় কিভাবে পড়াশোনা করলে, কি টপিকগুলো সিলেক্টিভলি পড়তে পারলেই তুমি বার্ষিক পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে, সেটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সো তোমাদের সাথে আছি তোমাদের সামিউল ভাইয়া। এখন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আছি, MBBS ফাইনাল ইয়ারে। তো যাই হোক, তো আমরা শুরু করি আজকের সেশনটা। তো বেসিক্যালি এই সাজেশনটা আমাদের টিম হালকেনস্টাইন তোমাদের জন্য রেডি করেছে। সো আমরা দেখি আমাদের কি কি পড়া লাগবে আসলে যদি বার্ষিকে তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও, ঠিক আছে? সো আমরা আমাদের টিম, আমি এবং আমাদের টিম যে সাজেশনটা তৈরি করেছে আমরা দেখি। সো প্রথমেই তোমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে একটু অদ্ভুত, যাযাবর পাখিদের সন্ধানে। তো যাযাবর পাখিদের সন্ধানে এখানে আসলে কি নিয়ে আলোচনা হয়েছে? এখানে মূলত হচ্ছে তোমাদের একটু বিশ্বজগৎ নিয়ে আলোচনা, পৃথিবী এবং সূর্য রিলেটেড এই পড়াশোনাগুলো হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের মূল থিম। তো এই চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে সেটা আমরা 1 স্টার, 2 স্টার, 3 স্টার এবং হাইয়েস্ট 5 স্টারের মাধ্যমে প্রকাশ করছি। হাইয়েস্ট আমরা 5 স্টারের মাধ্যমে প্রকাশ করেছি আমরা, ঠিক আছে? তো তোমাদের তো মোটামুটি প্রশ্নের টাইপ হচ্ছে, আমি বলি যে তোমাদের নতুন কারিকুলামে তোমাদের হচ্ছে যে যতটুকু শুনেছি সেটা হচ্ছে 5 ধরনের প্রশ্ন থাকে। তো আমরা যদি ব্রডলি ভাগ করি 3 ধরনের প্রশ্ন থাকে। একটা হচ্ছে তোমাদের MCQ, একটা হচ্ছে তোমাদের ছোট উত্তর বড় উত্তর, যদি এইভাবে ভাগ করি ছোট উত্তর বড় উত্তর। তো 5 স্টার যে রেটিংগুলো দেওয়া হয়েছে সেগুলো মনে রাখবা হচ্ছে তোমাদের বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো 3 স্টার এই ধরনের সেগুলো হচ্ছে ছোটো প্রশ্নের জন্য, এবং যেগুলো 1 স্টার একেবারে সেগুলো মনে করতে পারো MCQর জন্য, ঠিক আছে? সো MCQ ছোট প্রশ্ন বড় প্রশ্ন, সো এইভাবে করে আমরা চিন্তা করি। এছাড়াও তোমাদের আরও ব্যাপার স্যাপার আছে, দৃশ্যকল্প, আবার দৃশ্যকল্প ছাড়া প্রশ্ন। তো অত ডিপে আমরা যাব না, কিন্তু অ্যাজ এ হোল তোমাদের MCQ ছোট প্রশ্ন বড় প্রশ্নের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট সেইটা আমি তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিব। সো এই ধারণাটা পাইলে তোমরা হচ্ছে পড়াশোনা শুরু করবা, এইভাবে রিভিশন দিবা। হ্যাঁ, পড়াশোনা তো অলরেডি করে ফেলছে, এখন বেসিক্যালি রিভিশন দিবা। বার্ষিক পরীক্ষার জন্য রিভিশন ইজ ইম্পর্টেন্ট। সো সিলেক্টিভলি তুমি যদি রিভিশন না দিতে পারো, এটা আলটিমেটলি তুমি পরীক্ষায় খারাপ রেজাল্ট করবা। এবং আমি ভাইয়ার অ্যাচিভমেন্ট একটা কথা বলি, তুমি হয়তো চিন্তা করতে পারো ভাই একটা ডাক্তার মানুষরা কি আসলে কীভাবে ডাক্তারিতে চান্স পাই বা এসব কিছু, সো ডাক্তাররা কেমন? তো একটা কথা বলি, আমি আমার একাডেমিক রেজাল্ট নিয়ে যদি বলতে চাই তাহলে হচ্ছে কুমিল্লা জিলা স্কুলের ফার্স্ট বয় ছিলাম কনসিস্টেন্টলি 3 বছর, ঠিক আছে? ক্লাস 8, 9, 10 3 বছর কনসিস্টেন্টলি ফার্স্ট বয় ছিলাম। সো এই জন্য একটা কথা আমি ভালো করেই জানি, তুমি যদি পরীক্ষায় ভালো করতে চাও তোমাকে সিলেক্টিভলি পড়তে হবে। সিলেক্টিভলি পড়তে হবে, সব পড়বা ঠিক আছে, কিন্তু সিলেক্টিভ টপিকগুলো সবার আগে শেষ করে ফেলতে হবে। তুমি যদি ধরো তোমার পরীক্ষার আগে সেই টু সে 10টা চ্যাপ্টার আছে, তুমি 10টা চ্যাপ্টারের মধ্যে জাস্ট 5টা চ্যাপ্টারের সব কিছু পড়লা, কিন্তু বাকি 5টা চ্যাপ্টারের কোনো মতে পড়লা, পরীক্ষার রেজাল্ট কি ভালো হবে? না। তুমি যদি পুরো 10টা চ্যাপ্টারেরই সব ইম্পর্টেন্ট টপিকগুলো আগে পড়ে সময়টাকে বাঁচাই ফেললা, দেন যে বাকি সময়টা আছে সেখানে তুমি বাকি কিছু টপিক থাকলে খুচরা দেন পড়লা, তাহলেই কিন্তু তোমার পরীক্ষার রেজাল্টটা ভালো হবে। এবং এই সকল স্ট্র্যাটেজিগুলোই কিন্তু আমি আমার স্কুল লাইফেও নিয়েছি, ঠিক আছে? সো আসো শুরু করি। যেটা বলতে যাচ্ছিলাম, দেখো এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এগুলো কি জিনিস এগুলো তোমাকে জানতে হবে, এগুলো তোমাকে খুব ভালো করে পড়তে হবে। দেন এগুলোকে ব্যবহার করে কোনো একটা স্থানের অবস্থান কিভাবে নির্ধারণ করা যায়, অক্ষাংশ দ্রাঘিমাংশ, এত ডিগ্রি দ্রাঘিমাংশ, এত ডিগ্রি অক্ষাংশ, এগুলো দিয়ে কিভাবে পুরা পৃথিবীর মধ্যে একটা পয়েন্ট কিভাবে আমরা নির্ধারিত করতে পারি, অবস্থান নির্ধারিত করতে পারি, সেগুলো তোমাকে জানতে হবে। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কর্কট ক্রান্তি রেখা কি? কর্কট ক্রান্তি রেখা কি, তাই না? 23.5 ডিগ্রি খুব সম্ভবত উত্তর অক্ষাংশে যে তোমার যে রেখা থাকে সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। আই মে বি রং, ঠিক আছে? কারণ বেসিক্যালি ভাইয়া ডাক্তারি পড়াশোনা করতেছি, সো এগুলো পড়ছি আমরা, কিন্তু দেরি হয়ে গেছে, তাই না? সো এই জন্য আমি জাস্ট বলতেছি এটার মান কত, এই মানটা সহ তোমাদেরকে পড়তে হবে, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। ওকে, দেন হচ্ছে কখন ছায়া পড়বে আর কখন ছায়া পড়বে না, তো এই টপিকগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট। ওকে, সো এই হইল 5 স্টার টপিক। আরও একটা 5 স্টার টপিক আছে, সেটা হচ্ছে অক্ষাংশ নির্ধারণের পদ্ধতি, অক্ষাংশের মান
থেকে আমার তারিখ এবং পৃথিবী সূর্যের অবস্থান, বিশেষ করে অক্ষাংশের মান থেকে কিভাবে তারিখ বের করি এবং তোমার পৃথিবী সূর্যের অবস্থান, সেটা আমার এখানে ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, এই চ্যাপ্টার যদি আমাকে ভালো করে দখলে রাখতে হয়, শুরুতেই অক্ষাংশ, দ্রাঘিমাংশ এগুলোর মাধ্যমে কিভাবে পৃথিবীর অবস্থান নির্ণয় করতেছি, আবার এগুলো থেকে আমি কীভাবে টাইম, ডেট এগুলোর ধারণা পাচ্ছি, এভরিথিং রিলেটেড, অর্থাৎ আমার এই ভূগোল রিলেটেড নলেজগুলো খুব ভালো থাকা লাগবে। এবং 3 স্টারেও যদি যাই, সেখানেও আমরা একটা জিনিস খেয়াল করি যে পৃথিবী সূর্যের অবস্থানের সাথে ভূমিরূপ, আবহাওয়া, জলবায়ু, ঋতু পরিবর্তন কীভাবে হয় সেগুলোর একটা প্রশ্ন আসতে পারে। সো এগুলোর ক্ষেত্রে আমার একটা সাজেশন থাকবে, তোমাদের বইয়ে খুব সম্ভবত একটা চিত্র থাকতে পারে যে কীভাবে ধরো সে টু সে এখানে একটা পৃথিবী আছে, হ্যাঁ পৃথিবী আছে, আর এইটাকে কেন্দ্র করে সূর্যটা সূর্য আছে মাঝখানে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে, তাই না? সূর্য আছে হচ্ছে মাঝখানে, সূর্য মাঝখানে আছে। তো এখান থেকে পৃথিবী কীভাবে একে কেন্দ্র করে ঘুরতেছে, কিন্তু ঘুরার সাথে সাথে এটা কিন্তু ডিস্টেন্সে পরিবর্তন হয়। ধরো এখান থেকে এখানে যে ডিস্টেন্সটা, আবার পৃথিবী যখন এখানে ঘুরে এই জায়গায় আসবে তখন কিন্তু ডিস্টেন্স সমান না। সো এই সময় মানে বছরে যে সময়টায় সূর্য থেকে খুব কাছে থাকবে পৃথিবী, সেই সময়টা কিন্তু গ্রীষ্মকাল হবে। আর যেই সময়টায় আসলে একটু দূরে থাকবে পৃথিবী, সেই সময়টা কিন্তু আসলে শীতকাল হবে। সো এই ধরনের থিওরি যদি তোমার বইয়ে থেকে থাকে বা তোমার চিত্রগুলো থেকে থাকে, ওই চিত্রটা দিয়ে দিবা, তোমার মার্কসটা অবশ্যই বেশি বেশি হবে। একটা জিনিস জানবা যে সূর্যকে কেন্দ্র করে যে মানে পৃথিবী ঘুরে, এটা কিন্তু মানে একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। একটু জেনে রাখো, উপবৃত্তাকার কথাটা, বৃত্তাকার কক্ষপথে ঘুরে না। তোমাদের বইয়ে যেটা আছে আমি জানি না আসলে ক্লাস 8-এর বইয়ে কী লেখা আছে, বাট তোমরা একটা জিনিস জেনে রাখো, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। সো উপবৃত্তাকার কক্ষপথের ঘুরার কারণে কখনো কখনো পৃথিবীটা, এই ধরো এটা পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে সূর্য। তো সূর্য থেকে পৃথিবী কখনো কখনো কাছে থাকে, আবার কখনো কখনো অনেক দূরে থাকে। সো এইটার উপর ডিপেন্ড করেই কিন্তু তোমার এই জলবায়ু পরিবর্তন, ঋতু পরিবর্তন সব কিছু হচ্ছে। সো এইটার একটা ভালো বর্ণনা তোমরা ভালো করে শিখবা, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের আমলেও ছিল এগুলো, ক্লাস 9-10-এ এগুলো ছিল। সো এগুলো ইম্পর্টেন্ট, এগুলো যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট ভাই, একটা কথা মনে রাখবা, সেটা কারিকুলাম চেঞ্জ হোক, যা চেঞ্জ হোক, দ্যাট উইল বি রিমেন ইম্পর্টেন্ট। তোমার নিজের নাম পুরোটা জানা যেমন ইম্পর্টেন্ট, সেটা তুমি যে দেশে যাও না কেন, তোমার পুরো নামটা তোমার ইংলিশে লিখতে হবে। সো এটা কোনো দেশে গেলেই পরিবর্তন হবে না। সো এই ব্যাপারটা এরকম। এখন আসো আমাদের সবচাইতে কম ইম্পর্ট্যান্ট টপিক যেগুলো চুম্বক রিলেটেড, তোমার স্থায়ী চুম্বক, তারপর কি স্থায়ী চুম্বক কোনগুলা, স্থায়ী চুম্বকের গঠন, তারপর স্থায়ী চুম্বক, অস্থায়ী চুম্বক কোনটা, অস্থায়ী চুম্বক কীভাবে তৈরি করা যায়। সো এগুলো থেকে এমসিকিউ আসতে পারে, না হলে একেবারে শর্ট অ্যান্সার আসতে পারে, একেবারে সংক্ষিপ্ত উত্তর, ঠিক আছে? সো এগুলো মোটামুটি আসতে পারে। এরপরে দেখো যে তড়িৎচুম্বকীয় আবেশ, জেনারেটর, মোটর কীভাবে কাজ করে, এই জিনিসটা তোমাদের লাগবে, যে তড়িৎচুম্বকীয় আবেশ এবং এটার সাথে রিলেটেড হচ্ছে জেনারেটর এবং মোটর। জেনারেটরের কাজ হচ্ছে বেসিক্যালি, আমি জাস্ট সংক্ষেপে যদি একটা কথা বলি, সেটা হচ্ছে যে জেনারেটর বেসিক্যালি একটা বলতে পারি কি যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তি বা তড়িৎ শক্তিকে রূপান্তর করে। অর্থাৎ আমার যান্ত্রিক শক্তিটাকে, ধরো একটা আমি কল নাড়াইতেছি, নাড়ায় ইলেকট্রিসিটি প্রডিউস করতেছি, ব্যাপারটা এমনই হয়। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, যেখানে মোটরের ক্ষেত্রে উল্টা ঘটনাটা ঘটে। সো তড়িৎ শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত। সো এই হচ্ছে তাদের এই দুটার মূল ডিফারেন্সের পয়েন্ট, এবং কিভাবে কাজ করে সেগুলো তোমার বইয়ে পড়বা। সো আমি জাস্ট একটা লিড দিয়ে দিলাম তোমাদেরকে। অ্যান্ড দেন চৌম্বক ক্ষেত্র কি, চৌম্বক ক্ষেত্র আমাদের পৃথিবীর চৌম্বক ক্ষেত্র কীভাবে আমাদের সাহায্য করতেছে, দিক নির্ণয় থেকে শুরু করে আরও কীভাবে বিভিন্নভাবে সাহায্য করতেছে, প্রত্যেকটা পয়েন্ট আকারে শিখবা, এইটা এইভাবে সাহায্য করতেছে, এটা এই জন্য প্রয়োজন। এবং তোমরা পরীক্ষার খাতায় নাম্বার বেশি পাওয়ার একটা টেকনিক বলে দিই ভাইয়া, পয়েন্ট করে লিখবা, হেডলাইন করে লিখবা। ধরো এভাবে করে লিখলা, এবং পয়েন্টের নাম দিও না ভাইয়া, পয়েন্টের নাম দিলে সমস্যা আছে। অনেক সময় টিচার গুনবে কয়টা পয়েন্ট দিস, মাত্র 3টা পয়েন্ট, নাম্বার কম দিব। কিন্তু আরেকজন 5টা পয়েন্ট লিখছে, এই জন্য ম্যামের কাছে টিচারের কাছে কম মনে হচ্ছে। সো তুমি কখনোই নাম্বার ইউজ না করে এরকম বক্স ইউজ করবা, এই ধরনের বক্সগুলো ইউজ করবা, তাহলে টিচার আর গুনবে না, সহজে গুনতে যাবে না, ঠিক আছে? তো লিখলা, ধরো দিক নির্ণয়ে, পরের পয়েন্ট হইলো ধরো সেম অন্য কিছু একটা হইলো, এরকম দিক নির্ণয় লিখে এখানে তুমি একটা বর্ণনা লিখে দিয়া কীভাবে কি দিক নির্ণয় সাহায্য করে, তারপর একটা হেডলাইন দিলে, তারপর একটু 1 লাইনে বা 2 লাইনে লিখে দিলে কীভাবে ওই প্রক্রিয়ায় সাহায্য করতেছে। এভাবে করে তোমরা লিখে দাও, ঠিক আছে? সো এভাবে করে লিখলে তোমার মার্কটা সুন্দর হবে। এবং এখানে এইগুলোর ক্ষেত্রে একটু নীল কালি ব্যবহার করবা, এগুলো একটু নীল কালি দিয়ে হাইলাইট করবা, ঠিক আছে? সৌন্দর্য, খাতার সৌন্দর্য ভালো হবে, তোমার নাম্বার বেড়ে যাবে ভাইয়া। আমরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হইতাম ভাইয়া, আমাদের টেকনিক, আমার ফার্স্ট যে হইতো আর যে 5th হইতো, তার মধ্যে পড়ার ডিফারেন্স
হয়তো অনেক কম, কিন্তু ফার্স্ট বয় বা সেকেন্ড বয় খুব সুন্দর করে খাতাটা গোছায়, খুব সুন্দর করে টিচারের কাছে প্রেজেন্টেশন করে, এটার কারণে সে নাম্বারটা বেশি পেয়ে যায়। সো মাথায় রাখবা, বেশি জানাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট টিচারকে সেটা ভালো করে প্রেজেন্ট করা। সো এই জন্য মাথায় রাখবা তোমার এই যে সাজেশনের টপিকগুলো, এগুলো যাতে তোমার কাছে এগুলো ক্লিয়ার আছে কিনা সেটা তুমি একটু দেখে নিবা। ক্লিয়ার? সো আমরা একটু এখন দ্রুত আগাবো, যেহেতু আমার মোটামুটি যে সকল কথাবার্তা বলার দরকার ছিল আমার ভিডিওতে, যে তোমার পরীক্ষার খাতার নাম্বার কীভাবে বাড়াবা, পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নিবা, সো অনেক কথাবার্তা আমি বলে ফেলছি। এখন আমরা জাস্ট দ্রুত আগাবো। দেখো, দেন আমাদের আরও কিছু ভূগোল সংক্রান্ত প্রশ্ন আছে। চাঁদ কীভাবে উৎপন্ন হয়েছে, পৃথিবী চাঁদ এর অবস্থান চিত্রসহ বর্ণনাগুলো, ঠিক আছে, চিত্র শিখতে হবে। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ডায়াগ্রাম আকারে একে ব্যাখ্যা করতে হবে। অ্যানালেমা জিনিসটা কি, অ্যানালেমার আকার ইংরেজি 8-এর মতো কেন, সেটা ব্যাখ্যা করে দিতে হবে, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, অ্যানালেমার ব্যাপারটা ইম্পর্টেন্ট। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এই প্রক্রিয়াগুলো তোমাদেরকে ডায়াগ্রাম আকারে শিখতে হবে, ঠিক আছে। শিখতে হবে তো তোমরা শিখে ফেলছো আমি জানি, এখন জাস্ট সুন্দর করে আবার রিভাইজ দিতে হবে। ওকে, চলে আসি এখন আমরা আমাদের সবুজ বন্ধু চ্যাপ্টারে। সবুজ বন্ধুতে বেসিক্যালি আমাদের বায়োলজি আলোচনা করছে। সো বায়োলজি বা জীববিজ্ঞান জিনিসটা কি, সেটা হচ্ছে সব হচ্ছে জীবের বিজ্ঞান, ঠিক আছে। সো জীবন নিয়ে জীববিজ্ঞান, সো যেই জীবন নিয়ে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ডাক্তাররা বা আমরা মেডিকেল সায়েন্সে যারা পড়াশোনা করি মেডিকেল স্টুডেন্টসরা, ঠিক আছে। সো আসো ভাইয়া, ফার্স্টেই একটা কথা মনে রাখবা, এই চ্যাপ্টারে ভাইয়া বলছি না জীবন নিয়ে পড়াশোনা করবা। সো জীবনকে হেলাফেলা করা যায় না। সো জীবন নিয়ে যেটাই পড়াশোনা সবগুলোই দেখো হয় 3 স্টার নাইলে 5 স্টার, নাইলে এগুলোর মধ্যেই ঘোরাঘুরি করতেছে, দেখো ম্যাক্সিমাম টপিকগুলা। তো এই জন্য সব কিছু ভালো করে পড়বা। কোষ বিভাজন খুবই ইম্পর্টেন্ট, বলতে কি বুঝায় সংজ্ঞা ভালো করে পড়বা। তারপরে প্রত্যক্ষ পরোক্ষ কোষ বিভাজন বলতে তুমি কি বুঝো, কোষ বিভাজনের টোটাল প্রকারভেদ কয়টা, মাইটোসিস, মিওসিস, তারপর হচ্ছে কি বললাম, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। সো এই 3 প্রকার জানতে হবে, কোনটাকে প্রত্যক্ষ বলে কোনটাকে পরোক্ষ বলে জানতে হবে, তাই না। অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ বলে, বাকি দুটাকে পরোক্ষ কোষ বিভাজন বলে। কেন বলে সেটার ব্যাখ্যা সহ লিখবা। তারপর কোষচক্রের পর্যায়গুলো, ওরে বাবা তোমাদের তো অনেক কিছুই আছে, ঠিক আছে, অনেক কিছু তোমাদের কিন্তু আছে। এগুলো আমরা ইন্টারের পর্যন্ত এইচএসসিতেও আমরা এই টপিকগুলো আমরা ইন্টারের বাচ্চাগুলোকেও পড়াই। তারপর আসো কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলো, মাইটোসিসের বৈশিষ্ট্য এবং ধাপগুলোর বর্ণনা, ঠিক আছে। এবং এখানে একটা কথা বলি, বর্ণনার পাশাপাশি বইয়ে যদি চিত্র থাকে চিত্রটা সহ একটু শিখতে হবে ভাইয়া, কিছু করার নাই। এটা 5 স্টার প্রশ্ন, এটা তোমাকে বড় করে লিখতে হবে, ঠিক আছে। বড় প্রশ্নই আসবে এগুলো, যে মাইটোসিসের অমুক ধাপ বর্ণনা করো বা মাইটোসিসের সব ধাপ বর্ণনা করো, এরকম আসতে পারে। বাট মাইটোসিসের কোনো একটা স্পেসিফিক ধাপ বর্ণনা করতে দিতে পারে। সো তোমাকে চিত্রসহ বর্ণনা সহ কমপ্লিট শিখতে হবে মাইটোসিস। মাইটোসিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, 5 স্টার, ঠিক আছে, কোনোভাবে হেলাফেলা করা যাবে না। দেন মিওসিস কোষ বিভাজন নিয়ে ভালো করে একটা শিখতে হবে। মিওসিস কোষ বিভাজনের সকল বৈশিষ্ট্য ধাপগুলা ছোট ছোট বর্ণনা শিখে যেতে হবে। চিত্র যদি সম্ভব হয় শিখবা, না এলে দরকার নাই, ফালাই দাও, চিত্র দরকার নাই। ক্লাস 8-এর ছোট কচিকাচা পোলাপাইন দরকার না মিওসিসের চিত্র। হ্যাপ্লয়েড কোষ কি, ডিপ্লয়েড কোষ কি, N2N বলতে কি বোঝাচ্ছে, তারপরে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড কোষ কীভাবে তৈরি হয়, মিওসিসের মাধ্যমে তৈরি হয়। তো সেই বর্ণনাটা আমাদেরকে দিতে হবে, কিভাবে একটা ডিপ্লয়েড কোষ থেকে হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়, এটা মিওসিসের মাধ্যমেই তৈরি হওয়া সম্ভব, তাই না। সো সেইগুলো আমাকে ব্যাখ্যা করতে হবে। কেন মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলে আর মাইটোসিসকে সমীকরণ বিভাজন বলে, খুব সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে বইয়ে, আমি জানি। সো সেগুলো তোমরা ভালো করে লিখতে হবে। দেন কিভাবে মিওসিসের মাধ্যমে প্রজাতির ধারাবাহিকতা রক্ষা হচ্ছে এবং দুইটারই গুরুত্ব, মাইটোসিস মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব। তো এতক্ষণ পর্যন্ত কোষ বিভাজন রিলেটেড যা কিছুই বলছে এগুলো সবই হচ্ছে 5 স্টার, মানে কোষ বিভাজনটা তোমাকে ভালো করে পড়তে হবে। স্পেশালি মাইটোসিস কোষ বিভাজন বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্য ধাপগুলা চিত্রসহ, মিওসিসের বৈশিষ্ট্য ধাপসমূহ চিত্র দরকার নাই। তো কিভাবে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হচ্ছে মিওসিসের মাধ্যমে, কিভাবে ধারাবাহিকতার অর্থ হচ্ছে সব কথার মূল কথা, এগুলোর গুরুত্ব। অর্থাৎ আমি যদি সংক্ষেপে বলি, মাইটোসিস এবং মিওসিস দুইটা এর সব কিছু বৈশিষ্ট্য, তারপরে গুরুত্ব, তারপরে তোমার সব কিছু এগুলোর, তারপর ধাপ, ঠিক আছে, যা কিছু অসম্ভব সব পড়তে হবে এই চ্যাপ্টারে, সব পড়তে হবে। দেন আসি ডিএনএ, ক্রোমোজোম, এগুলো কি, বংশগতিতে ভূমিকা কি, এগুলো শর্ট কোশ্চেন তোমাকে অ্যান্সার করতে হবে, কিভাবে কি ভূমিকা রাখতেছে এগুলো তোমাকে জানতে হবে। তারপরে আসো টিস্যুর প্রকারভেদ, এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট,
ঠিক আছে, শর্ট কোশ্চেন আসতে পারে সরল টিস্যুর প্রকারভেদ, পরিবহন টিস্যুর প্রকারভেদ, এগুলো ভালো করে পড়তে হবে, কিন্তু প্রকারভেদগুলো খুবই ভালো করে পড়তে হবে। তারপরে আসো প্রধান অঙ্গ কোনটা উদ্ভিদের, প্রজনন অঙ্গ কোনগুলো, কাজ কি, ফুল কি, এগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু। প্রজনন অঙ্গ কোনগুলো, ফুল কি, ফুলের প্রকারভেদ খুবই খুবই ইম্পর্টেন্ট, ফল কি, ফলের প্রকারভেদ। সো এই যে বলছি না খুবই ইম্পর্টেন্ট, মানে কি এগুলো 5 স্টার, এগুলো থেকে খুবই বেশি প্রশ্ন হবে। 5 স্টারগুলো সবার আগে পড়ে ফেলবা, বই থেকে সবার আগে 5 স্টারগুলো পড়ে ফেলবা, তারপরে 3 স্টারগুলো পড়বা, এভাবে সিরিয়ালি পড়তে থাকো, তাহলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবা। তারপরে আসো না হয় 3 স্টার 5 স্টার একসাথে পড়ে ফেলো, বাকি 1 স্টার যেগুলো বাকি থেকে যায় সেগুলোকে আলাদা ক্রাইটেরিয়া ফেলে আবার পড়ে ফেললো। তারপর আসো মাইক্রোপ্রপোজিশন গুরুত্ব, শ্রেণীবিন্যাসের গুরুত্ব, রাজ্যগুলোর বর্ণনা, সপুষ্পক অপুষ্পক উদ্ভিদের পার্থক্য, শ্রেণীবিন্যাস, এগুলো 3 স্টার সংক্ষিপ্ত রূপ প্রশ্নের জন্য তোমাকে মানে এগুলো শিখতে হবে, এগুলো ভালো করে শিখে রাখতে হবে। সো মোটামুটি তোমরা যদি এখানে টপিক কিন্তু কম না ভাইয়া, অনেকগুলো টপিক আছে, এই চ্যাপ্টারটা অনেক বলতে পারি আমরা অনেক তথ্যবহুল চ্যাপ্টার, এই একটা চ্যাপ্টার থেকে অনেক কিছু প্রশ্ন উত্তর করা লাগবে। সো খুব ভালো করে চ্যাপ্টারটা পড়ে রাখলে আমরা সর্বাধিক প্রশ্ন ইনশাল্লাহ পারবো। দেন আমাদের আসে হচ্ছে ফিল্ড ট্রিপ। ফিল্ড ট্রিপ কিছু না, এটা হচ্ছে ফিজিক্সের প্রশ্ন, অর্থাৎ পদার্থবিজ্ঞানের প্রশ্নগুলো আমরা দেখি, যেখানে ফার্স্টে আমরা দেখি, আমি যদি একটু রেটিংয়ের অনুযায়ী দেখি, তাহলে আমার গতির 4টা সমীকরণের উপর অঙ্ক লাগবে। গতির 4টা সমীকরণ তোমরা জানো তো নাকি? আমি একটু লিখি, তোমরা জানো কি না আমি জানি না, তো লিখি। সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে গতির ফার্স্ট সমীকরণ কি বলতো? প্রথম সমীকরণ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, অর্থাৎ শেষ বেগ ইকুয়ালস টু আদিবেগ প্লাস ত্বরণ ইন্টু সময়। ত্বরণ মানে তো বুঝো, জানতে হবে, এগুলো শিখতে হবে। ত্বরণ কি, দ্রুত কি, সরণ কি, তারপর দ্রুতি বেগের মধ্যে পার্থক্য কি, গড় বেগ গড় দ্রুতির মধ্যে পার্থক্য সংজ্ঞা, ত্বরণ মন্দন এগুলোর মধ্যে সংজ্ঞা পার্থক্য কি, ঠিক আছে, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি বলতো? দ্বিতীয় সূত্র কি ছিল? ডাক্তার হয়ে গেছে এখনও এগুলোর মনে আছে তাই না? এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ডিভাইডেড বাই টি। তো এখনও যদি তোমরা না মনে রাখো তাহলে হবে, আমার মনে আছে, তাহলে তোমার মনে না থাকলে কি হবে? পরীক্ষা কি তুমি পাস করবা? পাস তো করবা না। এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। সো ভাইয়া মূলত এইচএসসিতে ক্লাস নেই, এসএসসিতে কয়েকটা ক্লাস নেই, খুব একটা নেই না। তোমাদের জন্য ক্লাস 8-এর বিজ্ঞান সাজেশন রেডি করতেছি, বাট আশা করি হয়তো সামনে আরও কিছু ছোট বাচ্চাদেরও ক্লাস নিব, কারণ অনেক সময় ছোট বাচ্চারা চাও যে তোমাদের একটা ডাক্তার ভাইয়া এসে ক্লাস নেয়, বা হচ্ছে মেডিকেল স্টুডেন্ট এসে তোমাদের একটা ক্লাস নেয়, তোমরা আগ্রহ পাও। সো সেই কারণে হয়তো মোটিভেশন পাও। সো আমি হয়তো ক্লাস প্রিপেয়ার করে হয়তো আগামীতে তোমাদের জন্য অনেক ভিডিও বানাবো, বিশেষ করে এসএসসি চ্যানেলের জন্য আমি অনেক ভিডিও হয়তো সামনে বানাবো। তারপরে আসো লাস্ট সূত্রটা কি ছিল? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। সো এই প্রত্যেকটা সূত্র থেকে আসা ম্যাথ আমাকে পারতে হবে, নিক্ষিপ্ত পরন্ত বস্তুর সূত্রগুলো শিখতে হবে, অর্থাৎ এই সূত্রগুলোই চেঞ্জ করে দিতে হবে নিক্ষিপ্ত এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হবে, ঠিক আছে? সরণ বনাম সময়ের গ্রাফ এবং বেগ বনাম সময়ের গ্রাফ, অর্থাৎ এস ভার্সেস টি এর গ্রাফ চাইছে, আর এখানে হচ্ছে ভি ভার্সেস টি এর গ্রাফ চাইছে, তাই না? আচ্ছা, বল শক্তির সংজ্ঞা, সূত্র, অঙ্ক একক, গতিশক্তি বিভব শক্তির সংজ্ঞা, সূত্র অঙ্ক, এটাও কিন্তু লাগবে। এই দুইটা হচ্ছে এখানে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এই দুইটা থেকে যদি ম্যাথ থিওরি সব কিছু পারো, তাহলেই তুমি মনে করতে পারো মোটামুটি চ্যাপ্টারটা ডানের পথে। কারণ এই দুইটা শিখতে গিয়ে তুমি অলরেডি দূরত্ব, সরণ, দ্রুতি বেগের পার্থক্য যা কিছু আছে এগুলো কিন্তু তোমাকে অলরেডি পড়ে ফেলতে হবে এগুলো জানতে হইলে। দেন আসো লাস্টে একটা টপিক রয়ে গেছে ভর শক্তির সূত্র। ওই ভর শক্তির সূত্র কোনটা? ওই যে আইনস্টাইনের বিখ্যাত ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার। সো এই সূত্রের কোনো ম্যাথ ট্যাট থাকলে দেখবা না হয়। তারপরে হচ্ছে তোমার ফিশন বিক্রিয়া পার্থক্য কী, ঠিক আছে? ফিশনে কি হয় আর ফিউশনে কি হয় এটা ছোট্ট করে বলি। দেখো ফিউশন, এটা হচ্ছে ফিশন না, ফিউশন হবে। ফিউশন মানে হচ্ছে অনেক কিছু মিলে গেছে, অর্থাৎ অনেকগুলা ছোট ছোট বস্তু একসাথে মিলে একটা বড় বস্তু তৈরি করছে, এটাই হচ্ছে ফিউশন বিক্রিয়া। আর ফিশন হচ্ছে উল্টাটা, যে বড় একটা বস্তু ছিল, ধরো বড় একটা বল তোমার কাছে ছিল, তুমি এটার উপর বল প্রয়োগ করে মানে তাপ চাপাচাপি করে কোনো কয়েক টুকরা ভাঙা দিচ্ছ, একদম ছোট ছোট টুকরা ভেঙে দিচ্ছ। সো এই ধরনের যে বিক্রিয়াটা সেটা হচ্ছে আমার ফিশন বিক্রিয়া। সো একটা হচ্ছে আমার ফিউশন বিক্রিয়া, আরেকটা হচ্ছে আমার ফিশন বিক্রিয়া, ঠিক আছে ভাইয়ারা? ওকে,
সো এগুলো কিন্তু তোমরা ক্লাস 9-এ যখন উঠবা এগুলো তখনও পড়বা। আর শক্তির সংরক্ষণশীলতা নীতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন আসবেই। দেখা যাবে শুরুর 1 নাম্বারেই সংক্ষিপ্ত এক কথায় উত্তর দাও, এরকম করে একটা প্রশ্ন দিবে না, এক কথায় না, এক লাইনে উত্তর দাও, বা সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো বলে শক্তির সংরক্ষণশীলতা নীতি লেখো। একটা কথা বলি ভাইয়া, এই সকল নীতিমূলক প্রশ্নগুলা সবসময় চেষ্টা করবা বইয়ে এক্স্যাক্টলি যে ভাষায় লেখা আছে এক্স্যাক্টলি সেম ভাষায় উত্তর দেওয়ার, তাহলে তুমি নাম্বারটা ভালো পাবা। কারণ হচ্ছে এই নীতিগুলা নর্মালি বিজ্ঞানীরা স্টেট করে যায় বা বলে যায়, সো এটা কোনো শব্দ চেঞ্জ না করে বলা উচিত। বাট এই নীতির মূল কথা কি? এই নীতির মূল কথা হচ্ছে এইটাই, পৃথিবীতে মোট শক্তির পরিমাণ হচ্ছে নির্দিষ্ট। আমরা পৃথিবীতে যে হুট করে একটা শক্তি উদ্ভব হয়, এটা আসলে কোনো একটা শক্তির উদ্ভব হয় না। পৃথিবীতে সৃষ্টিও হয় না, ধ্বংসও হয় না। পৃথিবীতে একটা শক্তিটা ফিক্সড অ্যামাউন্টের শক্তি আছে, যেটা কোনো সৃষ্টি নাই, ধ্বংস নাই, জাস্ট শক্তির রূপান্তর হয়, এক শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়। একটু আগে আমরা যেমন দেখলাম যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে, আবার মোটরের মাধ্যমে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। সো এই ধরনের শক্তির রূপান্তরই কেবল হয়। অর্থাৎ টোটাল কথা হচ্ছে এটা, পৃথিবীতে বা এই বিশ্বজগতে বলা উচিত, এই বিশ্বজগতে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, এর মোট পরিমাণ ধ্রুব, অর্থাৎ এটা চেঞ্জ হয় না। শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। সো এইটাই হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার মূল নীতিটা। সো বইয়ে আরও সুন্দর করে যেভাবে আছে সেইভাবে তোমরা পড়ে নিবা। আচ্ছা, আমরা মনে হয় এখন আমাদের ল্যাবরেটরি যেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি, অর্থাৎ কেমিস্ট্রি মানে হচ্ছে রসায়ন, এখানে আমরা ল্যাবে গিয়ে একটু কি বলবো কেমিক্যাল নিয়ে ডিল করব, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের রসায়ন অংশ। এটা তোমরা যখন 9-10-এ উঠবা তখন তোমরা এটা রসায়নে পাবা। তোমাদের সায়েন্সের একটা বই 3টা বইয়ে ভাগ হয়ে যাবে তখন, তাই না? সো এটা হচ্ছে আমাদের রসায়ন অংশ। সেখানে আমরা পরমাণু, নিউট্রন, ইলেকট্রন যা কিছু আছে, প্রোটন কি, নিউট্রন কি, ইলেকট্রন কি, এগুলো ব্যাখ্যা আমাদের জানতে হবে। পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা কোনটা সেটা জানতে হবে। আইসোটোপ কি, তারপরে হচ্ছে তোমার তেজস্ক্রিয় আইসোটোপ থেকে যে রশ্মিগুলো নির্গত হয় আমরা জানি আলফা, বিটা, গামা। সো সেগুলোর পরিচয়, সেগুলো কি, সেগুলো পরিচয়, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোনটা কিসে ব্যবহার করা হয়, হাইড্রোজেনের আইসোটোপগুলো পরিচয়, ঠিক আছে। হাইড্রোজেনের কিছু আইসোটোপ আছে, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, তাই না? আচ্ছা, সো এগুলো তোমাদেরকে পড়তে হবে, এগুলো ইম্পর্টেন্ট। ইলেকট্রন বিন্যাসে জানতে হবে, ইলেকট্রন বিন্যাসের নিয়ম এবং ব্যতিক্রম থাকলে ব্যতিক্রম নিয়ে জানতে হবে, ঠিক আছে। ইলেকট্রন বিন্যাসের ডায়াগ্রাম তোমার শিখতে হবে। তোমরা কতটা অ্যাডভান্সড আমরা জানো, ক্লাস 8-এ থাকা অবস্থা আমরা ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম আমরা পড়ি নাই, বাট স্টিল আমি পড়ছিলাম, ফার্স্ট বয় ছিলাম তো একটু পিনিক ছিল আমার। আমি টিচারদের থেকে কোনো সময় ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কেন এরকম হয়েছে, পটাশিয়ামের কেন এরকম হয়েছে, এগুলো আমরা জিজ্ঞেস করতাম। সো স্যাররা তখন ব্যাখ্যা দাঁড় করাই আমাদেরকে বলতো, ঠিক আছে। বাট ক্লাস 8-এ এতটা অ্যাডভান্স আমাদের পড়ালেখা ছিল না ব্যতিক্রম নিয়ে, কেউ চিন্তা করবে, তাও তোমাদের আছে, তো এটা তোমাদের পড়তে হবে, এগুলো 4 স্টার ইম্পর্টেন্ট। সো ইলেকট্রন বিন্যাস, ধরো হুট করে তোমাকে একটা যৌগ দিয়ে দিবে, বলবো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করো, তোমাকে লিখতে হবে 1। তারপরে যদি বলে হুট করে তোমাকে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস ধরো 20, তাহলে 2, 8, 8, এখানে 10টা হয়ে গেছে, 8 আর 2। এখানে হয়তো তুমি চিন্তা করতে পারো এখানে ব্যতিক্রম ঘটছে না, তোমাদের হিসাব অনুযায়ী 2, 8, 18 হওয়ার কথা পরেরটা, কারণ তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে 2n², অর্থাৎ 2 × 3², 3 × 9, সরি হ্যাঁ ঠিকই বলতেছি, 2n², 3n² লিখে ফেলছি। সো 3 × 9, 9 × 18, তাহলে তৃতীয় শক্তি স্তরে তো সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকার কথা, বাট তাও এই ঘটনাটা ঘটে 2, 8, 8, 2। সো এই ধরনের ব্যতিক্রম তোমাদের বইয়ে যদি দেখা থাকে তোমরা সেগুলো পড়বা। আর ব্যতিক্রম ছাড়া কীরকম, যেমন ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করতে দিল, সো ইলেকট্রন বিন্যাস করতে দিলে যাতে তুমি পারো নিয়মগুলো জানা থাকতে হবে। 1, তারপর হচ্ছে 8 দিলেই তো হয়ে যাচ্ছে ফ্লোরিনের, তাই না? ফ্লোরিন, ক্লোরিন, এটা তো 2 হবে, সরি মাথা খারাপ হয়ে গেছে ভাইয়া, তাই না? ফ্লোরিনের ক্ষেত্রে ফ্লোরিন যেহেতু 9, তাহলে 2, 7 হবে, তাই না? 2, 7 হবে ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, তো এই হলো ঘটনা। তো ইলেকট্রন বিন্যাস করতে দিলে যাতে তোমরা পারো সেটাই হলো মূল ঘটনা। ইলেকট্রন বিন্যাস কীভাবে করবে, ইলেকট্রন বিন্যাসের সংজ্ঞা সব কিছু তোমাকে পড়তে হবে, ডায়াগ্রাম। এবং তোমাদের শুধু এটা লিখে রাখলে হবে না, তোমাদেরকে ডায়াগ্রাম আঁকতে হবে, যে তোমার মাঝখানে একটা প্রোটন দিবা, তারপর এটা চারপাশে
কক্ষপথ এঁকে দিতে হবে, দেন এখানে 2টা ইলেকট্রন দেখাবা, 1টা 2টা, তারপর এখানে 7টা ইলেকট্রন দেখা দিতে হবে, তাই না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে 7 নাম্বারটা এরকম আলাদা থাকবে। সো এরকম করে ডায়াগ্রাম আঁকানো শিখতে হবে। ফ্লোরিনের ইলেকট্রোবিন্যাস করে দিলাম এবং এটা ডায়াগ্রামটাও এঁকে দেখা দিলাম। সাজেশন ভিডিওর মধ্যে এর থেকে বেশি আর সম্ভব না। তারপরে আসো আয়ন সৃষ্টির প্রক্রিয়া, সোডিয়াম ক্লোরাইড গঠন প্রক্রিয়া, রাসায়নিক প্রকৃতি, সংকেত, সমীকরণ, যোজনী সংজ্ঞা, এই যে যা কিছু আছে ভাইয়া, এই যে প্রতীক কি, যোজনী কি, বিশেষ করে যোজনীর সংজ্ঞা, তারপর হচ্ছে যেমন রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, রাসায়নিক বিক্রিয়া রিলেটেড প্রশ্ন যা কিছু আছে সব কিছু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে তড়িৎ রাসায়নিক কোষের প্রকারভেদ, শুষ্ক কোষের গঠন, অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া, অ্যানোড কি ক্যাথোড কি এগুলো খুব ইম্পর্টেন্ট। আমি একটু সংক্ষেপে তোমাদেরকে একটা কিছু বলে রাখি, হ্যাঁ? দেখো, অ্যানোড বিক্রিয়া হচ্ছে কি যেখানে জারণ ঘটে, যেই অ্যানোড বিক্রিয়া হচ্ছে জারণ বিক্রিয়া, আর ক্যাথোড বিক্রিয়া হচ্ছে মূলত বিজারণ বিক্রিয়া, যেখানে বিজারণ ঘটে, ঠিক আছে? এটা একটু সংক্ষেপে জেনে রাখতে পারো, এই কথাটা লিখে দিলেও কিন্তু এনাফ। আচ্ছা, অ্যানোড ক্যাথোড হচ্ছে মূলত তড়িৎদ্বার, যেই তড়িৎদ্বারে তোমার জারণ বিক্রিয়া ঘটে সেটা হচ্ছে অ্যানোড, যেই তড়িৎদ্বারে তোমার বিজারণ বিক্রিয়া ঘটে সেটা হচ্ছে ক্যাথোড। জারণ বিক্রিয়া মানে কি জানো? ইলেকট্রন ত্যাগ করা। ধরো সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করছে, সো এইটা হচ্ছে আমার জারণ। আর ধরো বিজারণ কি? ধরো সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করছে, সেইটা হচ্ছে আমার বিজারণ। তাহলে এইটাই হবে আমার ক্যাথোড বিক্রিয়া। তাহলে একটা ক্যাথোড বিক্রিয়ার উদাহরণ দিয়ে দিলাম, একটা অ্যানোড বিক্রিয়ার উদাহরণ দিয়ে দিলাম, ঠিক আছে? আর কত চাও? তাহলে খাবার লবণে তড়িৎ বিশ্লেষণ করলে কি হবে, তাই না? খাবার লবণে যদি তড়িৎ বিশ্লেষণ করো কি হবে? Na+ পাবা, Cl- পাবা। সো এটাই আসলে জানতে চাইছে। জীব জগতের বংশাবলী, আচ্ছা আবারও মনে হয় বায়োলজি রিলেটেড পড়ায় আমরা পাচ্ছি এটা, এই চ্যাপ্টার। আচ্ছা, এই চ্যাপ্টারটা তো আবারও দেখতে পাচ্ছি কোষ বিভাজন রিলেটেড। আচ্ছা, কোনো কারণে স্লাইডে সমস্যা হচ্ছে কিনা জানি না, বাট চ্যাপ্টারে দেখতেছি আবারও সেই সেম জিনিসগুলো আছে। সো এখানে কিছু বলে লাভ নাই, সো সেম জিনিসগুলাই আবার ইম্পর্টেন্সের সাথে ফিরে আসছে। এই তো তোমাদের ইন শর্ট এটা হচ্ছে তোমাদের ক্লাস 8-এর বার্ষিক পরীক্ষার জন্য এগুলো পড়তে হবে। এখানে থাকা প্রত্যেকটা টপিক, একটা টপিক মিস করা যাবে না ভাই। এখানে আমরা তুলসী মানেই হচ্ছে এটা তোমাদের বার্ষিক পরীক্ষায় আসার মতো টপিক, ঠিক আছে? এখানে একটা ওয়ার্ড আছে মানেই এখান থেকে আমাকে পড়তে হবে। এই বাদে অন্য কোনো ওয়ার্ড যদি থাকেও তোমার বইয়ে, তেমন ওগুলোতে ফোকাস দেওয়ার কোনো দরকার নেই। এগুলো পড়তেই তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সো এগুলোই তোমাকে খুব ভালো করে পড়তে হবে। তো লাস্টে কিছু অ্যাডভাইস দিয়ে শেষ করব। একটা কথা বলি ভাইয়া, দেখো ভাইয়া, হাতের লেখা খুব ইম্পর্টেন্ট। এই যে ভাইয়া দেখো, ভাইয়া হয়তো ডাক্তার হয়ে যাবো কিছুদিন পর, তাও ভাইয়ার হাতের লেখাটা যথেষ্ট চেষ্টা করি যে পরিষ্কার রাখা। দেখো, হাতের লেখা সুন্দর এবং পরিষ্কারের মধ্যে ডিফারেন্স আছে ভাইয়া। প্রেজেন্টেশন একটা কথা আছে, দেখো একটা হাতের লেখা লেখার পরে আমি আবার একটা বক্স করে দিলাম, একটু ডিজাইন করে দিলাম, দেখো দেখতে কত সুন্দর লাগতেছে না? হ্যাঁ, এখন তুমি যদি এরকম করে লেখো, আমি যদি এমনি লিখতাম তোমাদের সামনে, তোমাদেরকে লেখা ভালো লাগতো? ভাইয়ার ক্লাস ভালো লাগতো? একটু লাগতো না। সো ভাইয়ার হয়তো এখনও তোমরা বড় বড় ক্লাস দেখোনি, তোমরা একটু বড় ক্লাসে গেলে তোমরা ভাইয়ার ক্লাস ইনশাল্লাহ করতে পারবে। সেই সময় দেখবা ভাইয়া কতটা যত্নর সাথে ক্লাসটা করানোর চেষ্টা করি, আমার বায়োলজি বা জীববিজ্ঞান রিলেটেড ক্লাস। সো এখানে আমি কোষ বিভাজন যা পড়াচ্ছি না, আমি আমার হায়ার ক্লাসে এগুলো সব চিত্র এঁকে অনেক সুন্দর করে করে বুঝাই। সো তোমরা দেখবা হয়তো সামনে আগামীতে। তো মাথায় রাখবা হাতের লেখাটা খুব ইম্পর্টেন্ট এবং ফাঁকা ফাঁকা করে লিখবা। ধরে লেখার পর একটা কথা লিখতো, যেমন আমি আমার নাম লিখবো। সো হ্যাঁ, তোমার এটার পরে একটু ফাঁকা রেখে দিলাম, আমি আর এইদিকে লিখলাম না এই লাইনে, তারপরে আমি আমার নামটা লিখতেছি, হ্যাঁ খুব সুন্দর করেভাবে লিখে গেলাম, একটু তাড়াহুড়াই করে না হয় লিখলাম, সমস্যা নাই। যতটুক তাড়াহুড়ার মধ্যে যতটুকু সুন্দর লেখা যায় আমরা রাখবো এবং ফাঁক ফাঁক করে লিখবো যাতে একটু গ্যাপ থাকে। অনেকে খুব মানে লাগায় লেখে, এগুলো লেখা যাবে না। এটা হচ্ছে একটা। দ্বিতীয় কথা হচ্ছে পয়েন্ট পয়েন্ট করে লেখা ট্রাই করবা। পয়েন্ট তোমাকে 1 2 3 দিয়ে লিখতে হবে না, তুমি পয়েন্ট জাস্ট এরকম হাইফেন দিয়েও লিখতে পারো। এই অমুক লেখা লিখছো, অমুক লেখা লিখছো, তমুক লেখা লিখছো, পয়েন্ট দিয়ে লিখলে দেখো একটু গ্যাপ হয়ে জায়গাটা ভরে যায় তাড়াতাড়ি, তাহলে টিচার মনে করবে তোমার লেখা মনে হয় অনেক লিখে ফেলছো। এইটা আবার দ্বিতীয়ত হেডিং দিয়ে তুমি লিখতে পারো, যেমন এই যে হাতের লেখা একটা হেডিং দিয়ে আমি অনেকগুলো পয়েন্ট লিখলাম। সো এরকম সুন্দর করে খাতার প্রেজেন্টেশন লাগবা। এবং প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে 1 নং প্রশ্নের উত্তর, ঠিক আছে? এবার একটু নিচে এরকম কালার করে দিলা। সো এই জিনিসটা তুমি তো লাল দিয়ে লিখবা না, তুমি লিখবা কি দিয়ে ভাইয়া? তুমি লিখবা হচ্ছে নীল কালার দিয়ে, ঠিক আছে? নীল কালারের একটা হাইলাইটার নিয়ে যাবা, এভাবে লিখবা, লেখার পরে এভাবে দিলা। ধরো এটার একটা সাবসেকশন আছে ক,
খ এরকম যদি সাবসেকশন থাকে তোমার প্রশ্নের মধ্যে ক খ, তাহলে সেভাবে লিখলা, নাইলে 1 নং প্রশ্ন উত্তর দিয়ে লেখা শুরু করলা, 2 নং প্রশ্ন উত্তর দিয়ে লেখা শুরু করলা। সো এই ছিল বাচ্চা কাচ্চারা তোমাদের জন্য সাজেশন। তো তোমরা বার্ষিক পরীক্ষা খুব ভালোভাবে দাও, ক্লাস 9-10-এ উঠো, ভাইয়ার ক্লাস পাবা ইনশাল্লাহ। অ্যান্ড দেন ইন্টারে আসলে তো ম্যাসিভ অ্যামাউন্টে ক্লাস পাবো ইনশাল্লাহ, কারণ আমি এখানে অনেক ক্লাস নেই। সো দেখা হচ্ছে তোমাদের সাথে হয়তো পরবর্তী আবারও কোনো একটা ক্লাসে। ততদিন পর্যন্ত ভালো থাকো এবং তোমাদের বার্ষিক পরীক্ষা খুব ভালোভাবে দাও, সেই শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।